হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তড়িৎ ফ্লাক্স এবং সেই সংক্রান্ত গাউসের সূত্র। এটা আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারের পার্ট 5-এর ভিডিও। আশা করি তোমরা সবাই আগের ভিডিওগুলো দেখেছো, তড়িৎ ক্ষেত্রের ভিডিও, তড়িৎ দ্বিমেরুর ভিডিও, সেগুলো তোমরা আশা করি দেখে নিয়েছো। যদি নাও দেখে থাকো আমি এগুলো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও দেখে নিতে পারো। আমরা এই ভিডিওতে কী কী শিখবো, এরিয়া ভেক্টর সম্বন্ধে জানবো, সেটা কীভাবে ম্যাথমেটিক্যালি লিখতে হয় সেটা শিখবো, ইলেকট্রিক ফ্লাক্স সম্বন্ধে শিখবো, সেই সংক্রান্ত গাউসের সূত্র জানবো এবং গাউসের সূত্রে যে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান হয় সেগুলো আমরা শিখবো এবং সবশেষে এমসিকিউ, নিউমেরিক্যাল, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা শিখে নেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখবে অনেক কিছু নতুন নতুন জিনিস তোমরা শিখছো এই ভিডিও থেকে। প্রথম যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ক্ষেত্র ভেক্টর। ক্ষেত্র ভেক্টর নামেই লেখা আছে দেখো ভেক্টর, তাহলে এর একটা মান থাকবে আর এর সাথে সাথে একটা দিক থাকবে। এর মানটা হচ্ছে এই যে ক্ষেত্রটার কথা আমরা বলছি সেই ক্ষেত্রটার ক্ষেত্রফল। এইটা হচ্ছে একটা ওপেন সারফেস বা মুক্ত পৃষ্ঠ, এটা হচ্ছে ক্লোজ সারফেস বা বদ্ধ পৃষ্ঠ। দেখো চারিদিক থেকে এটা বন্ধ। দুটো রকমের পৃষ্ঠের ক্ষেত্রে অর্থাৎ মুক্ত পৃষ্ঠ এবং বদ্ধ পৃষ্ঠের ক্ষেত্রে যে কোনো পৃষ্ঠের যদি আমরা ক্ষেত্রফল ধরি সেই ক্ষেত্রফলটাই হবে কিন্তু ওই পজিশানে বা ওই জায়গার ক্ষেত্র ভেক্টরের বা ওই পৃষ্ঠের ক্ষেত্র ভেক্টরের মান। দিকটা কি? দিকটা হবে যে বিন্দুতে আমরা ক্ষেত্র ভেক্টরটা বের করছি সেই বিন্দু থেকে যদি লম্বভাবে সেই বিন্দু থেকে পৃষ্ঠের উপর যদি লম্বভাবে একটা একক ভেক্টরকে আমরা এঁকে নিই, যদি এখানে একক ভেক্টরটাকে এন বলি, তাহলে ওই একক ভেক্টরটাই হবে ওই ক্ষেত্র ভেক্টরের দিক। অর্থাৎ যদি আমরা একটা ভেক্টর ডিএস দিয়ে রিপ্রেজেন্ট করি ক্ষেত্র ভেক্টরটাকে এবং এন ক্যাপটা হচ্ছে যদি ওই পৃষ্ঠের সাথে লম্ব দিকে, এখানেও দেখো এই যে পৃষ্ঠটা রয়েছে লম্ব দিকে এই বরাবর, এইখানে যদি ডিএস ধরি তার লম্ব দিকে এইটা হবে, এখানে যদি ধরি তার লম্ব দিকে ওরকম হবে। তাহলে ওর লম্ব দিক বরাবর, ওই পৃষ্ঠের লম্ব দিক বরাবর যদি আমরা একটা একক ভেক্টর এঁকে নিই তাহলে সেইটাই হবে ওই ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে এন ডট ডিএস, ডট বলবো না, এন ইন্টু ডিএস, এন ক্যাপটা হচ্ছে ওই ভেক্টরের দিক আর ডিএসটা হচ্ছে মান। অর্থাৎ ক্ষেত্র ভেক্টর হচ্ছে এন ক্যাপ ডট ডিএস, যেখানে এন ক্যাপটা এই একক ভেক্টরটার দিকটা কোন দিকে হবে না ওই পৃষ্ঠের সাথে লম্বভাবে হবে। তাহলে আমরা কি শিখলাম? কোনো পৃষ্ঠের ক্ষেত্রফলকে ভেক্টর আকারে প্রকাশ করলে তাকেই ক্ষেত্র ভেক্টর বলে। ক্ষেত্র ভেক্টরের মান হবে পৃষ্ঠের ক্ষেত্রফল আর দিকটা বললাম পৃষ্ঠের লম্ব দিকে, যেটা আমি এখানে এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর এই ক্ষেত্রের জন্য তাহলে আমরা যেটা শিখলাম ক্ষেত্র ভেক্টরের যে ভ্যালুটাও, যেটা আমরা গাণিতিকভাবে যদি দেখি ডিএস ভেক্টর ইকুয়ালস এন ক্যাপ ডট ডিএস, যেখানে ডিএসটা হচ্ছে এই ক্ষেত্র ভেক্টরের মান, এন ক্যাপটা হচ্ছে এই ক্ষেত্র ভেক্টরের দিক। এরপর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট শিখবো, সেটা হচ্ছে তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্সের ধারণা। কোনো পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ক্ষেত্রের পরিমাণকে তড়িৎ ফ্লাক্স বলে। আমরা এখানে একটা পৃষ্ঠ ধরে নিয়েছি যার এরিয়া ভেক্টরটা হচ্ছে ডিএক্স, এখানে এ না বলে আমি ডিএস ভেক্টর বলবো, ঠিক আছে? এই ডিএস এর ডিরেকশানটা কোন দিকে না এই পৃষ্ঠের তলের সাথে লম্বভাবে। দেখো এইটা যদি এই বরাবর থাকতো পৃষ্ঠটা, তাহলে তার লম্ব এই বরাবর হতো। এখানে পৃষ্ঠটা এরকম একটু অ্যাঙ্গেল করে আছে, সেই জন্য তার লম্বভাবে এইটা ডিএসের ডিরেকশান এইভাবে দেখানো হয়েছে। আর ই দিয়ে দেখানো হয়েছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান দেখানো হয়েছে। অর্থাৎ এই পৃষ্ঠটা ইলেকট্রিক ফিল্ডের সাথে থিটা কোণ করে এখানে আছে। এই রকম ক্ষেত্রে এই পৃষ্ঠের মধ্য দিয়ে কতগুলো তড়িৎ বলরেখা পাস করছে বা এর মধ্যে দিয়ে তড়িৎ ক্ষেত্র কতটা পাস করছে সেইটার মান বের করা যায় ডি ফাই ইকুয়ালস ই ডট ডিএস। অর্থাৎ ইলেকট্রিক ভেক্টর বা তড়িৎ ক্ষেত্র ভেক্টর এবং এরিয়া ভেক্টরের মধ্যে যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলেই কিন্তু আমরা এই ফ্লাক্সের পরিমাণটা পেয়ে যাব। তাহলে ডি ফাই ইকুয়ালস ই ডট ডিএস। আমরা জানি দুটো ভেক্টর এ ডট বি হলে তাহলে তার কি হয়, ভ্যালুটা কি হয়, এ বি কস থিটা হয়, যেখানে থিটাটা এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বা কোণ। এখানেও তাই ডি ফাই ইকুয়ালস ই ডিএস কস থিটা, যেখানে থিটাটা হলো ই এবং ডিএস এর মধ্যেকার কোণ। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা তড়িৎ ফ্লাক্সের ভ্যালু আমরা বের করতে পারবো। এখানে এটা তো হচ্ছে যে কোনো একটা ছোট্ট ক্ষেত্রের জন্য ডি ফাই। তাহলে আমরা যদি পুরো তড়িৎ ফ্লাক্স বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ফাই ইকুয়ালস ইন্টিগ্রাল অফ ডি ফাই। অর্থাৎ এই যে ছোট যে তড়িৎ ফ্লাক্সটা আমরা বের করলাম যে ছোট এরিয়ার জন্য বা ছোট ক্ষেত্রের জন্য, তাহলে আমরা যদি পুরো তলের জন্য বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। মুক্ত পৃষ্ঠের জন্য আমরা কি লিখতে পারি, ফাই ইকুয়ালস একদম সহজভাবে যেটা করেছিলাম ইন্টিগ্রেশন অফ ডি ফাই। আর ডি ফাই এর ভ্যালুটা তো আমরা জানি, এখানে করেছি ই ডট ডিএস, তাহলে শুধুমাত্র এখানে আমরা বসিয়ে দিলাম ইন্টিগ্রেশন অফ ই ভেক্টর ডট ডি ভেক্টর, অর্থাৎ ইন্টিগ্রেশন ই ডিএস কস থিটা।
এইটা হচ্ছে আমাদের এই ফাইয়ের মান হবে। দেখো এইখানে লিখে রেখেছি। আর এটা যদি বদ্ধ পৃষ্ঠ হয় শুধুমাত্র আমাদের একটা চেঞ্জ হয়ে যাবে, এই ইন্টিগ্রালটা তখন ক্লোজ ইন্টিগ্রাল হয়ে যাবে। দেখো একটা ইন্টিগ্রেশন চিহ্নের উপর ক্লোজ ইন্টিগ্রাল কথাটার মানে হলো একটা ইন্টিগ্রেশন চিহ্ন, তার উপর একটা এইরকম গোল করে বদ্ধ চিত্র বোঝানো হয়। তার মানেটা কি, যদি মুক্ত পৃষ্ঠ হয় তাহলেও ইন্টিগ্রেশন করব, আর যদি বদ্ধ পৃষ্ঠ হয় তাহলেও ইন্টিগ্রেশন করব, শুধুমাত্র এটা ক্লোজ ইন্টিগ্রাল হবে আর এটা ওপেন ইন্টিগ্রাল। এটা আমরা যখন নিউমেরিক্যালগুলো করব তখনই আমরা বুঝতে পারবো যে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। আমাদের শুধু খেয়াল রাখতে হবে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে E.ds এর ইন্টিগ্রাল বা সমাকলন, ঠিক আছে। এবার এখানে আমরা দুটো কেস দেখব কি, এখানে যদি এই যে বদ্ধ পৃষ্ঠটা এই যে আমরা যে তলটার কথা ধরেছি, এই তলটা এই তড়িৎ ক্ষেত্রের সাথে বিভিন্ন কোণ করে থাকলে কিভাবে এই তড়িৎ ফ্লাক্সের মানটা পরিবর্তিত হয় আমরা সেটা দেখব। এখানে দেখো দেখতে পাচ্ছি এই তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণ করে আছে। আমি যদি তড়িৎ ক্ষেত্রের সাথে একদম লম্বভাবে ধরে নিই, মানে এই তলটা যদি এইভাবে থাকতো তাহলে তড়িৎ ক্ষেত্রের সাথে একদম লম্বভাবে হতো। আর এই তলটা যেহেতু লম্বভাবে আছে, তার যে লম্ব ডিরেকশান অর্থাৎ এই যে ক্ষেত্র ভেক্টরের ডিরেকশান, এটাও ইয়ের ডিরেকশানের সাথে বা ইয়ের দিকের সাথে একই হতো। তখন ই আর ডিএস এর মধ্যে কোণটা কত হয়ে যেত, থিটার মান তখন 0 হয়ে যেত। অর্থাৎ যদি এই যে তলটা, এই তলটা তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকে, তখন থিটার মান 0। কেন থিটার মান 0 বললাম, কারণ ক্ষেত্র ভেক্টরের যে দিক হবে সেটাও এর সাথে লম্ব, আর ইটা তো অলরেডি এর সাথে লম্ব আছে, তাহলে ই এবং ডিএস এই দুটো একই দিকে হবে, সেই জন্য এদের মধ্যেকার যে কোণ হবে সেটা 0 ডিগ্রি। এটা অনেকে ভুল করে যে 0 ডিগ্রি অথচ লম্ব কী করে হয়, তার কারণটা হচ্ছে না এইখানে ডিএস এবং ই এর মধ্যে কোণটা আমরা বলছি। তাহলে থিটা যখন 0 হয়ে যাবে তখন cos 0 কত 1, তাহলে ডি ফাইয়ের মান কত হবে, ডি ফাই হবে ই ডিএস cos অফ 0 ডিগ্রি। তাহলে cos অফ 0 ডিগ্রি cos 0 কত 1, তাহলে পেলাম ই ডিএস। এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের সব থেকে সর্বোচ্চ মান বা ম্যাক্সিমাম ফ্লাক্স। আবার যখন থিটা 90 মানেটা কি, আমি ধরে নিলাম, এটা মুছে নিই একবার, আমি কি করলাম এই তলটাকে এই রকম রাখলাম, মানে এই তলটা আছে তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল। তাহলে তলটা যদি এরকম হয় ক্ষেত্র ভেক্টরের দিক কী হবে, তলের সাথে লম্ব হবে। তাহলে এই বরাবর ক্ষেত্র ভেক্টর রয়েছে, তড়িৎ ক্ষেত্র বা ই রয়েছে এইদিকে, তাহলে ই আর ডিএস এর মধ্যে কোণ কত, 90 ডিগ্রি। তাহলে যখন তলটা সমান্তরালে থাকে তখন থিটা 90 আর cos 90 এর মান কত 0, তাহলে ডি ফাই ইকুয়ালস ই ডিএস cos অফ 90 ডিগ্রি। cos 90 মান কত 0, তাহলে ই ডিএস ইন্টু 0 মানে আলটিমেটলি 0 হলো। তার মানে যখন তলটা তড়িৎ ক্ষেত্রের সাথে সমান্তরাল থাকবে তখন আমরা পাবো সবথেকে কম ফ্লাক্স বা 0 ফ্লাক্স, এবং তলটা যখন লম্ব হয়ে থাকবে তখন আমরা পাবো সর্বোচ্চ ফ্লাক্স, যার ভ্যালুটা হচ্ছে ই ডিএস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। দরকার হলে তোমরা আরেকবার এটা ভিডিওটাকে দেখো, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। এবার আমরা শিখব গাউসের উপপাদ্য। গাউসের উপপাদ্যটা এই তড়িৎ ফ্লাক্স সম্পর্কিত। কোনো একটি বদ্ধ পৃষ্ঠের বা বন্ধ পৃষ্ঠের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই পৃষ্ঠের ভেতরে অবস্থিত মোট আধানের 1/ε0 গুণ। এখানে খুব গুরুত্বপূর্ণ, ওই পৃষ্ঠের ভেতরে যে আধান থাকবে তার 1/ε0। অর্থাৎ যদি আমরা তড়িৎ ফ্লাক্সে ফাই ধরে নিই, এই ফাইয়ের ভ্যালুটা হচ্ছে Q/ε0, যেখানে কিউটা হচ্ছে এই কিউটা হচ্ছে ওই পৃষ্ঠের মধ্যে যতটা আধান রয়েছে সেইটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়। খেয়াল রাখবে এটা একটা বন্ধ পৃষ্ঠ বা ক্লোজ সারফেস হতে হবে, ক্লোজ সারফেস না হলে গাউসের উপপাদ্য প্রযোজ্য না। গাউসের উপপাদ্য অ্যাপ্লাই করতে গেলে আমাদের অবশ্যই একটা বদ্ধ পৃষ্ঠ বা ক্লোজ সারফেস থাকতে হবে। তাহলে আমি আরেকবার রিপিট করব, ওই বদ্ধ পৃষ্ঠের মধ্যে যদি আধান কিউ থাকে সেই কিউ টাইমস 1/ε0, মানে 1/ε ইন্টু কিউ, বদ্ধ পৃষ্ঠের মধ্যে যতটা আধান থাকবে তার 1/ε0 গুণ। সেই জন্য তড়িৎ ফ্লাক্স ফাই ইকুয়ালস Q/ε0, এইটাই হচ্ছে গস থিওরেম। যদি আমরা একটু ভেঙে নিই তাহলে ফাইটা আমরা অলরেডি শিখেছি, তড়িৎ ফ্লাক্সের যে এক্সপ্রেশন ফাই ইকুয়ালস ক্লোজ ইন্টিগ্রাল অফ E.ds, ই এবং ডিএস এর মধ্যে যে বদ্ধ সমাকলন হয় সেইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। আর ফাই ইকুয়ালস আমরা শিখলাম Q/ε0, তাহলে আমরা এটা লিখে নিতে পারি ফাই ইকুয়ালস বদ্ধ ইন্টিগ্রাল E.ds ইকুয়ালস Q/ε0। এই পুরো জিনিসটাকে আমরা গাউসের থিওরেম বলে বলতে পারি। এখানে দেখো যদি বদ্ধ পৃষ্ঠের মধ্যে ভিতরে একাধিক আধান থাকে, আমরা শিখেছি কি এই যে আধানটা হচ্ছে বদ্ধ পৃষ্ঠের মধ্যে মোট আধান, তাহলে যদি Q1 Q2 Q3 Q4 করে এরকম থাকে, আমরা যখন গাউসের থিওরেমটা ব্যবহার করব তখন কিন্তু এই টোটাল কিউর কথাটা আমরা বলবো, যেখানে টোটাল কিউটা হবে সমস্ত আধানগুলোকে আমরা যোগ করলে যা পাবো সেইটার মোট আধানের
মান। এবার যদি ধরো ওই বদ্ধ পৃষ্ঠের বাইরে কোনো আধান থাকে, বাইরে আধান থাকলে আমাদের কোনো কিছু কনসার্ন নয়, কেন আমরা কি বলেছি বদ্ধ পৃষ্ঠের মধ্যে যতটা আধান থাকবে সেই আধানটাকেই আমরা কেবলমাত্র গাউসের থিওরেমে কাজে লাগাবো। তাহলে যদি বাইরে আধান থাকে, ভেতরে যদি কোনো আধান না থাকে, তাহলে ই ডট ডিএস ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট, এই কিউ এর জায়গায় কি বসাবো 0, তাহলে কিউ 0 হয়ে গেলে ই ডট ডিএস ইকুয়ালস 0, অর্থাৎ তড়িৎ ফ্লাক্স 0, কারণ কিউ যদি 0 হয়ে যায় তাহলে ফ্লাক্সের মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এবার আমরা গস থিওরেমকে কাজে লাগিয়ে বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের মান ক্যালকুলেট করব। ধরে নাও এখানে একটা প্লাস কিউ আধান রয়েছে, এই কিউ আধানের জন্য আর দূরে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান ক্যালকুলেট করব। সেই জন্য পি বিন্দুতে আর ব্যাসার্ধের আমরা একটা গোলীয় গসীয় তল এখানে এঁকে নিলাম। এখানে দেখো সিমেট্রির জন্য আমরা বলতে পারি প্রত্যেকটা বিন্দুতে, এই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান একই হবে, কারণ তারা একটা নির্দিষ্ট দূরত্বে রয়েছে। ই এর ডিরেকশান কী হবে আমরা জানি, যে কোনো ধনাত্মক আধানের জন্য ই এর ডিরেকশান সেখান থেকে লম্বভাবে এরকম বাইরের দিকে হয়, তাহলে গসীয় তলের সাথেও এই যে তড়িৎ ক্ষেত্রের দিকটা এটা লম্ব হবে, অর্থাৎ এই বরাবর হবে। আর এখানে যদি আমরা একটা ছোট্ট ক্ষেত্রফল এ ধরে নিই, তাহলে তারও যে ডিরেকশান অর্থাৎ ক্ষেত্র ভেক্টর ডিরেকশান কী হবে, ওর সাথে লম্ব হবে, অর্থাৎ ই এবং ডিএস এর মধ্যে এখানে কোণটা কত 0 ডিগ্রি। তাহলে আমরা যদি গসের সূত্রটা এখানে ব্যবহার করে দিই, ই ডট ডিএস ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট, আমরা এখানে ই আর ডিএস এর মধ্যে কোণ কত পেয়েছি না 0 ডিগ্রি, তাহলে ই ডিএস কস অফ 0 ডিগ্রি ইকুয়ালস কিউ ডিভাইডেড বাই এপসাইলন। আমরা এবার এখানে পুরোটার ইন্টিগ্রেশন করব, বদ্ধ সমাকলন করব, কারণ আমরা পুরোটার জন্য মান বের করতে চাইছি। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এখানে ছোট ডিএস এর জন্য করতাম তাহলে ইন্টিগ্রেশন দিতাম না, কিন্তু আমরা যেহেতু চাইছি যে এই পুরো গসীয় তলটার জন্য এই ই এর মানটা আমরা ক্যালকুলেট করব, সেই জন্য এটাকে আমরা পুরো বদ্ধ সমাকলন করে দিলাম। তাহলে ই এর মান যেহেতু সমান, আমরা ইটাকে বাইরে বের করে নিলাম। আর একটা গোলকের ক্ষেত্রফল কত হয়, গোলকের ক্ষেত্রফল হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে ডিএস এর জায়গায় আমরা বসিয়ে দেবো 4 পাই আর স্কোয়ার, ডিএস এর ইন্টিগ্রেশন করলে 4 পাই আর স্কোয়ার হবে। এটা একটু এখানে দেখে নাও, ডিএস ইন্টিগ্রেশন অফ ডিএস এটা করলে আমরা কি পাবো 4 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এই পুরোটার জায়গায় 4 পাই আর স্কোয়ার বসালাম, cos 0 ডিগ্রি 1 ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট, অর্থাৎ এখান থেকে ই এর মান কি পাবো কিউ বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর স্কোয়ার। দেখো আমরা যদি ইকুয়েশনটাকে একটু পরিষ্কার করে এখানে লিখে নিই, তাহলে কি দেখতে পাচ্ছি, ই এর মান পেলাম 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর স্কোয়ার, অর্থাৎ ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। যদি আমরা এখানে ই আর আর এর মধ্যে আমরা যদি একটা গ্রাফ টানি, তাহলে দেখতে পাবো এইদিকে যদি আর হয় এদিকে যদি ই হয়, তাহলে এইভাবে ই এর মানটা কমতে থাকছে, অর্থাৎ আর এর মান যত বাড়তে থাকবে ই এর ভ্যালু কমতে থাকছে। এইদিকে ই প্লট করলাম, এইদিকে আর প্লট করলাম, তাহলে ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, যেটা কিনা ইনভার্স স্কোয়ার লকে ফলো করে চলে, সেইটার আমরা যদি একটা গ্রাফ প্লট করি ই ভার্সাস আর, তাহলে সেটা দেখতে এই রকম হয়। এবার আমরা সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য তড়িৎ ক্ষেত্রের মান আমরা ক্যালকুলেট করব। এখানে দেখো এই যে গোলকটা হচ্ছে এই আর ব্যাসার্ধের একটা গোলীয় খোলক রয়েছে, আমাদের বের করতে হবে এই গোলীয় খোলকের বাইরে এক্স দূরত্বে। তাহলে ও বিন্দু থেকে এই গোলীয় খোলকের কেন্দ্র থেকে এক্স দূরে আমরা একটা বিন্দু ধরে নিলাম। এবার এক্সকে ব্যাসার্ধ হিসেবে ধরে আমরা একটা গসীয় তল এখানে এঁকে নিয়েছি। তাহলে গসীয় তলের ভিতরে মোট আধান কত না, এই খোলকটার মধ্যে যতটা আধান ছিল পুরোটাই গসীয় তলের মধ্যে আছে। তাহলে যদি খোলকটার ভেতরে কিউ আধান থাকতো, তাহলে এই গসীয় তল দ্বারা যে বদ্ধ গসীয় তলটার মধ্যে মোট আধান কত না সেটাও কিউ হবে। তাহলে আমরা সূত্রে যদি বসিয়ে দিই ই ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, কারণ একটু আগে আমরা যেটা ক্যালকুলেট করলাম যে একটা বিন্দু আধানের জন্যে তার বাইরে আর দূরে কি হয় কিউ বাই আর স্কোয়ার, এটাও ঠিক একই রকমভাবে কাজ করবে। আমরা একই ফর্মুলাতে বসিয়ে আমরা এটাও ক্যালকুলেট করে নিতে পারি, আর এর জায়গায় শুধুমাত্র এক্স দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে ই ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, এইটা হচ্ছে ওই গোলীয় খোলকের বাইরে যে কোনো একটা বিন্দুতে তার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের এক্সপ্রেশন। এবার যদি ওর মধ্যে কোথাও হতো, তাহলে এখন এই বড় যে বাইরের এটা দেখছো, দেখো এইটাই আর ব্যাসার্ধ দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এইটাই হচ্ছে গোলীয় খোলকটা। এর ভেতরে যে কোনো একটা বিন্দুতে ধরে নাও এখান থেকে এই এক্স দূরে এই যে পি বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রটা ক্যালকুলেট করব। কিন্তু আমরা কি জানি না, যে কোনো গোলকের ভেতরে কোনো আধান থাকে না, আমরা কি জানি সবসময় তার পরিবাহীর পৃষ্ঠে থাকে। এখানেও দেখো এর ভেতরে ছিল না, কিন্তু এই পৃষ্ঠে তো মোট আধান কিউ ছিল, তাহলে গসীয় তলের মধ্যে মোট আধান কত ছিল, সেই কিউটাই ছিল। সেই জন্য আমরা এখানে কিউটা লিখতে পেরেছি এই এক্সপ্রেশনে। কিন্তু
অ্যাকচুয়াল গোলীয় খোলক কোনটা, এইটাই বড়টা, কারণ আর ব্যাসার্ধ তো এইটা দিয়েই বোঝানো হয়েছে। তাহলে এর ভেতরে কিন্তু কোনো আধান নেই। আধান কোথায় থাকে আমরা জানি, পরিবাহীর পৃষ্ঠে চলে যায়। তাহলে এর মধ্যে এই যে গসীয় তলটা আঁকা হয়েছে, এই গসীয় তলের মধ্যে কিন্তু কোনো আধান নেই। তাহলে এই গসীয় তলের ভেতরে যেহেতু কোনো আধান নেই, তাহলে এই যে ফর্মুলাটা আমরা পেয়েছিলাম, যেটা গস থিওরেম অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট, এখানে কিউর মানটাই যদি 0 হয়ে যায় তাহলে ই ডট ডিএস 0 হয়ে যাবে। তাহলে ই ডট ডিএস 0 হলে ই এর মানটাও 0 হয়ে যাবে। অর্থাৎ একটা গোলীয় খোলকের ভেতরে যদি কোনো বিন্দুতে আমরা তড়িৎ ক্ষেত্রের মান বের করি, তাহলে সেটার মান কিন্তু 0 হয়ে যাবে, কারণ সেই ভেতরে কোনো আধান থাকে না। কিন্তু যদি বাইরে ক্যালকুলেট করি তাহলে সেটার এক্সপ্রেশন কী হবে, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, যেখানে কিউটা হচ্ছে ওই পৃষ্ঠ দ্বারা, যেই পৃষ্ঠের মধ্যে যতটা আধান রয়েছে মোট আধানের পরিমাণ, আর এক্সটা হচ্ছে ওই যে গোলীয় খোলক রয়েছে তার কেন্দ্র থেকে কত দূরে আমরা এই তড়িৎ ক্ষেত্রের মানটা বের করছি। তাহলে এক্স দূরে হলে ই ইকুয়ালস 1/4 পাই এপসাইলন নট কিউ বাই এক্স স্কোয়ার, আর ওর ভেতরে কোথাও এই পি বিন্দুটা ধরে নিলে তাহলে তার জন্য তড়িৎ ক্ষেত্র 0 হবে। কেন না, আধান সবসময় পরিবাহীর পৃষ্ঠে থাকে, ভেতরে কোনো থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট, আধান পরিবাহীর পৃষ্ঠে থাকে। এবার আমরা অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহীর জন্য তড়িৎ ক্ষেত্র কী হবে সেইটা বের করব। এখানে এই ডট ডট দিয়ে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীটা আঁকা হয়েছে। আচ্ছা বলো তো, এর জন্য যে তড়িৎ ক্ষেত্র হবে, তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিক হবে, সেটা সবসময় এই যে তারটা রয়েছে এই তারটার সবসময় লম্বভাবে হবে। এ দেখো ডিরেকশানটা ই ডিরেকশান এই দিকে দেখানো হয়েছে। তাহলে ই এর ডিরেকশান যদি এই বরাবর হয়, আমায় বলো এই যে তলটা রয়েছে, এই যে গসীয় তলটা এখানে আঁকা রয়েছে, যার কিনা দৈর্ঘ্য হচ্ছে এল আর যার ব্যাসার্ধটা হচ্ছে আর, এই গসীয় তলটার ওপরে আর নিচে যে তলটা রয়েছে তার যে ক্ষেত্র ভেক্টর হবে তার ডিরেকশান কোন দিকে হবে, তার সাথে লম্বভাবে হবে। তাহলে ডিএস এর ডিরেকশান এই দুটো তলের জন্য ই এর সাথে লম্ব, অর্থাৎ ই আর ডিএস এর মধ্যে কোনটা হচ্ছে দেখো 90 ডিগ্রি, দেখতেই পাচ্ছ ডিএস ই এর উপর লম্ব। তাহলে ই ডট ডিএস আমরা যদি এই দুটো তলের জন্য ক্যালকুলেট করি, ই ভেক্টর ডট ডিএস ভেক্টর, তাহলে আমরা কি দেখতে পাবো, ই ডিএস কস অফ 90 ডিগ্রি, কস 90 মান কত 0 হয়, তাহলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে। অর্থাৎ এই তলটা আর এই নিচের তলটা এই দুটো তড়িৎ ক্ষেত্রের উপর কোনো কন্ট্রিবিউট করে না। কিন্তু যদি আমরা এই বক্রতলটার কথা ভাবি, বক্রতলটাতে দেখো ই এর ডিরেকশান এই দিকে, আর যে কোনো পয়েন্টে এই তলের উপর ক্ষেত্র ভেক্টরের ডিরেকশানটাও কী হবে, লম্বভাবে হবে। সেই জন্য ই আর ডিএস এর মধ্যে ডিরেকশান 0 ডিগ্রি। তাহলে আমরা যদি শুধু বক্রতলটার কথা ভাবি, তাহলে বক্রতলটার জন্য ই ডট ডিএস করলে আমরা কি পাবো, ই ডিএস কস অফ 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত 1 হয়, তাহলে এটা পাবো আমরা ই ডিএস। এইটাকেই দেখো, এবার যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই তাহলে এখানেও ইন্টিগ্রেশন চিহ্ন দেবো, এখানেও ইন্টিগ্রেশন চিহ্ন দেবো। এবার আমরা গসের থিওরেম থেকে কি জানি, ই ডট ডিএস ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট, আমাদের এইখানে শুধু ডিএস এর ভ্যালুটা বসাতে হবে। ইটা তো সমান হবে, যেহেতু এটা গসীয় তল এবং গসীয় তলটা কী হয়, সিমেট্রিক হয়, সেই জন্য ইটাকে বাইরে বের করে নিলাম। আর ইন্টিগ্রেশন অফ ডিএস করলে এই বক্রতলের যে ক্ষেত্রফল, এই সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কী হয়, 2 পাই আর ইন্টু এল, যেখানে এলটা হচ্ছে দৈর্ঘ্য আর আরটা হচ্ছে ব্যাসার্ধ। আমরা এই 2 পাই আর এলটাকে এইখানে ডিএস এর জায়গায় বসিয়ে দিলাম ইন্টিগ্রেশন করার পর, ইকুয়ালস কিউ বাই এপসাইলন নট। এবার দেখো এখানে বলা আছে ল্যামডা হচ্ছে একক দৈর্ঘ্যে আধান, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস মোট আধান ডিভাইডেড বাই ওর যে টোটাল দৈর্ঘ্য কিউ বাই এল। তাহলে কিউ ইকুয়ালস আমরা কী করতে পারি, ল্যামডা ইন্টু এল। এই জিনিসটা, এই ল্যামডা ইন্টু এলটাকে আমরা এখানে ফর্মুলাতে বসাবো। তাহলে কিউ এর জায়গায় বসালাম ল্যামডা ইন্টু এল, যেটা আমরা এখানে বের করলাম, আর ডিএস এর ইন্টিগ্রেশন করে 2 পাই আর এল হলো। তাহলে ই এর এক্সপ্রেশনটা হবে, এখানে এল এল কেটে যাবে, ল্যামডা বাই 2 পাই আর ইন্টু এপসাইলন নট, সেটাকে একটু সাজিয়ে নিলে আমরা পেলাম ই ইকুয়ালস 2 পাই এপসাইলন নট 1 বাই আর। অর্থাৎ কোনো একটা ঋজু পরিবাহীর জন্যে আমরা যদি আর দূরত্বে পি বিন্দুতে তার তড়িৎ ক্ষেত্র ক্যালকুলেট করি, তাহলে তার এক্সপ্রেশনটা হচ্ছে ই ইকুয়ালস 1/2 পাই এপসাইলন নট 1 বাই আর। আমরা দেখতে পাচ্ছি ই প্রপোর্শনাল টু 1 বাই আর, অর্থাৎ দূরত্ব যত বাড়বে এই ঋজু পরিবাহী থেকে আর এর ভ্যালু যত বাড়বে তড়িৎ ক্ষেত্রের মান তত কমতে থাকবে। এখানে যদি আমরা ই ভার্সাস আর এর যদি একটা লেখচিত্র এখানে এঁকে নিই, তাহলে দেখতে পাবো যে আর যত বাড়ছে ই তত কমছে। আগেরটাতে দেখছিলাম 1 বাই আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল ছিল, তাহলে 1 বাই আর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল হলে সেটা আর একটু এরকম হবে, ঠিক আছে, আরও একটু বেশি হারে পড়তে থাকবে, বেশি হারে ই এর মানটা কমতে থাকবে। এটা হচ্ছে 1 বাই আর এর গ্রাফ, প্রপোর্শনাল টু 1 বাই আর, আর নিচেরটা হচ্ছে 1 বাই আর স্কোয়ারের সাথে। তাহলে আমাদের দরকার এই শুধু এইটা, এই যে অসীম ঋজু পরিবাহীর জন্য হলে এই ওপরেরটা আঁকতে হবে। ই ভার্সাস আর এর গ্রাফ যদি করি তাহলে ওপরেরটা হবে, আর ই ভার্সাস আর স্কোয়ার হলে ই ভার্সাস আর
কিন্তু যখন 1/r² সাথে প্রপোর্শনাল হবে, যেটা বিন্দু আধানের ক্ষেত্রে আমরা দেখলাম, সেই গ্রাফটা আর একটু নিচ দিয়ে যাবে, কারণ r² সাথে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে r এর মান যত বাড়তে থাকবে এর মানটা তত ড্রাস্টিক্যালি আরও বেশি তাড়াতাড়ি পড়তে থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই গ্রাফগুলো অনেক সময় আমাদের পরীক্ষাতেও আসে। এবার আমরা অসীম পাতলা সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র কী হবে সেটা ক্যালকুলেট করব। ওই পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আমরা ক্যালকুলেট করব। এখানে গসীয় তলটা এখানে আঁকা হয়েছে। এইখানে দেখো এই যে বক্রতলটা রয়েছে, বক্রতলের উপর ডিএস এর ডিরেকশন কোন দিক হবে, ওর সাথে লম্বভাবে হবে। আবার ই এর ডিরেকশন কী হবে, পাতের জন্য ই কী হবে, এর সাথে লম্ব হবে। তাহলে ই আর ডিএস এর মধ্যে ডিরেকশন কত, 90 ডিগ্রি। তাহলে এই বক্রতলটা ই এর ক্যালকুলেশনে কোনো কিছু কন্ট্রিবিউট করছে না, যেটা আমি তোমাদের আগেও দেখালাম। ই আর ডিএস এর মধ্যে কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা কিন্তু ই এর ক্যালকুলেশনে কোনো কন্ট্রিবিউট করছে না। কিন্তু যদি আমরা এই তলটা ভাবি, এই তলটা আর ঠিক ওখানেও এই তলটা, এই দুটো তলের কথা ভাবি, এই দুটো তলের ক্ষেত্রে দেখো ডিএস এর যে ক্ষেত্র ভেক্টর ডিরেকশনটা কোন দিকে হবে, ওই তলের সাথে লম্ব। আবার ই এরও ডিরেকশন এইভাবে লম্ব। এই দিকেও যখন দেখবো ই এর ডিরেকশন পাতের সাথে লম্ব, আর এই যে তলটা, এই তলটার ক্ষেত্র ভেক্টর ডিএসও ওই তলের সাথে লম্ব। তাহলে ই আর ডিএস এর মধ্যে ডিরেকশন কত না 0 ডিগ্রি। তাহলে এখানে দুটো তল রয়েছে, এই একটা তল, এই একটা তল। এই দুটো তলের জন্য ই ডট ডিএস করলে কী পাবো, ই ডিএস cos 0 ডিগ্রি। তার মানে এখানে ই ডট ডিএস মানে হলো, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ই ডট ডিএস এর কথাটার মানে হলো ই ডিএস cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 1। তাহলে আমরা এখানে ই ডট ডিএস মানে ই ডিএস লিখতে পারি। দুটো তল রয়েছে সেই জন্য এখানে একবার ই ডিএস, এটা আরেকবার ই ডিএস, একটা এই দিকের জন্য আর একটা এই দিকের জন্য। তাহলে ই ডট ডিএস প্লাস ই ডট ডিএস করলে আমরা Q/ε0 পাচ্ছি গসের থিওরেম ব্যবহার করে। তাহলে 2 ই ডিএস ইকুয়ালস কিউ এর জায়গায় কি বসাবো, হ্যাঁ এইখানে আমি ধরে নিলাম সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। আধানের তলমাত্রিক ঘনত্বের আমরা ডেফিনেশন কি জানি, সিগমা ইকুয়ালস Q/A। এইটার উপর একটা পুরো লেকচার রয়েছে, আমি তোমাদের সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো বা এখানে আই বাটনে থাকবে, তোমরা দেখে নিতে পারো। এইটার উপর অনেকগুলো নিউমেরিক্যালও করানো হয়েছে, কনসেপ্ট খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আমি বলবো তোমরা আগে ওই ভিডিওটাও দেখো, তাহলে এই কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, কিউ ইকুয়ালস সিগমা ইন্টু এ। আমি এই কিউ এর যে ভ্যালুটা এইটা এখানে বসিয়ে দেবো। তাহলে কিউ এর জায়গায় বসালাম সিগমা ইন্টু এ, এখানে এ বলতে ডিএস, কারণ আগে আমরা ডিএস দিয়ে লিখেছি ক্ষেত্রফল, যে ক্ষেত্র ভেক্টরের যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটার মান আমরা ডিএস দিয়ে লিখেছি। তাহলে এ না বলে আমি এখানে ডিএস লিখেছি। তাহলে সিগমা ডিএস ডিভাইডেড বাই ε0। যদি কারো কনফিউশন হয় আমি এখানেই লিখে দিলাম একদম, এটা হচ্ছে Q/DS, তাহলে এটা হবে সিগমা ডিএস। তাহলে কিউ এর জায়গায় লিখলাম সিগমা ডিএস বাই ε0, 2টা এখানে নিচে চলে আসবে, ডিএসটা কেটে যাবে। তাহলে পেলাম ই ইকুয়াল সিগমা বাই 2ε0। দেখো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে এক্সপ্রেশনটা এখানে কিন্তু কোনো আর এর কোনো ভ্যালু নেই। অর্থাৎ এই সমতল পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয়, এই পাতলা পাতের জন্য যে তড়িৎ ক্ষেত্র হয় সেটা কিন্তু কোনো ডিস্টেন্সের উপর বা দূরত্বের উপর নির্ভর করে না। যেহেতু আর এর উপর নির্ভর করে না, এখানে যতগুলো ভ্যালু আছে সবই কনস্ট্যান্ট, কারণ ইটাও ধ্রুবক, সিগমাটাও ধ্রুবক, ε0ও ধ্রুবক। সেই জন্য কোনো একটা অসীম পাতলা সমতল পাতের জন্য তড়িৎ ক্ষেত্র সবসময় কি হয়, সুষম হয়। যেহেতু আর এর উপর নির্ভর করে না সেই জন্য এটা সুষম হয়, তড়িৎ ক্ষেত্রটা সমস্ত জায়গায় সমস্ত বিন্দুতে সুষম হবে। এবার যদি এটা একটা ফলক ধরা হয়, ফলক ধরা হলে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এর একটা থিকনেস থাকবে। তাহলে সেক্ষেত্রে এই সিগমাটার জায়গায়, এই যে আমরা এখানে যখন সিগমা ডিএস লিখেছিলাম এটা 2 সিগমা ডিএস হয়ে যাবে, তখন 2 কেটে গিয়ে আমরা তখন পাবো ই ইকুয়াল সিগমা বাই ε0। এই দুটো কিন্তু ডিফারেন্সটা বুঝতে হবে। একটা অসীম পাতলা পাত বললে তখন এটা ই ইকুয়াল সিগমা বাই 2ε0 হবে, আর যদি এটা ফলক বলা থাকে তখন সিগমা বাই শুধুমাত্র ε0 হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই ফর্মুলাগুলো আমাদের কাজে লাগবে, ডাইরেক্ট নিউমেরিক্যাল এমসিকিউ এগুলো করার জন্য কাজে লাগবে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি এই ভিডিওতে আর এমসিকিউ নিউমেরিক্যাল এগুলো করলাম না। নেক্সট ভিডিওতে আমি এমসিকিউ এবং নিউমেরিক্যালগুলো এই পার্টিকুলার কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা আলোচনা করতে পারি, কিন্তু তার জন্য তোমাদের জানাতে হবে যে এগুলো তোমাদের আদৌ কাজে লাগছে কিনা। তোমরা কিন্তু সেরকমভাবে কেউ কমেন্ট করছো না, অবশ্যই কমেন্ট করে জানাও যে এমসিকিউ নিউমেরিক্যাল বা যে থিওরিগুলো আমরা আলোচনা করছি সেগুলো তোমাদের কতটা কাজে লাগছে। এছাড়াও তোমাদের একটা কথা, সেটা তোমাদের কেমিস্ট্রি জানা স্যার বলেছেন, সেটা হচ্ছে আমাদের একটা এমসিকিউ প্র্যাকটিস টুল লঞ্চ করা হয়েছে, যেটা তোমরা কিনা janasher.in এ গিয়ে পেয়ে যাবে, যেটার লিঙ্ক তোমরা এই ডেসক্রিপশানেও থাকবে। সেখানে গিয়ে তোমরা ফ্রিতে এমসিকিউ টুলটা ব্যবহার করতে পারো, এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটা কিন্তু একটা খুব দারুণ প্ল্যাটফর্ম, যেটা তোমাদের পরীক্ষার আগে নিজেদেরকে একদম পরীক্ষার জন্য প্রস্তুত করে দেবে।